যেটা প্রমাণ আমি সেটা দেখেছি। এক সচিব আসলেন কবি, আরেক সচিব এসে বললেন যে এটা তো হয় না, এটা উনি আবার গল্প দেখেন, আরেকজন আবার আরেক। অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব, নো ম্যাটার হুইচ পার্টি, দ্যাট ইজ ম্যাট্রিক, তারা যখন নীতি নির্ধারণে আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করে তখন যা হয়, এই জন্য এত বছরে এই হয়। আমি শুরু থেকে শেষ পর্যন্ত কমিটি উপকমিটি সবগুলোর সাথে জড়িত ছিলাম। আমার অভিজ্ঞতাটা খুব খারাপ। প্রথমে হলো যখন একটা বলি শাস্তির কথা, মাস্টারদের শাস্তির কথা, কি বেসরকারি শিক্ষকদেরকে শাস্তি দিতে হবে। হ্যাঁ, তো আমি বললাম যে তাহলে সরকারিদের কি ব্যাপার, সরকারি শিক্ষকদের দেওয়া যাবে না? তাহলে ওদের তো সার্ভিস চুল আছে। বলে তাহলে আপনারা কি জানেন না যে বেসরকারি আলাদা সরকার অনুমোদিত মন্ত্রণ অনুমোদিত সার্ভিস চুল আছে? তাহলে আগে সবগুলো নিয়ে একটা সামগ্রিকতার আঙ্গিক কথা। শিক্ষা আইন গুরুত্বপূর্ণ সন্দেহে। শিক্ষা আইনটা আমার কাছে এখন মনে হয় আমাদের সংবিধানের অবস্থা এসে গেছে, এটার বিশালত্বর দিক থেকে। আমি বরং যেটা মনে করি সার্ভিস রুল, চাকরি বিধি, শিক্ষকদের বিভিন্ন স্তরে যেটা আছে সেখানে এটা ঢোকার এক। আরেকটা হলো গভর্নিং বডি, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির বিধিমালার মধ্যে এগুলো ঢুকানো যায়। এবং যেটা আমরা কখনো তাদেরকে গুরুত্ব দিই নাই সেগুলো প্যারেন্টসদের, অভিভাবকদের অংশগ্রহণ এবং তাদের বক্তব্যটাকে গ্রহণ করা। কারণ মনোজগতের ব্যাপার হলো আগে এটা পরিবর্তন হয়েছে। অভিভাবকরা এসে বলতো যে হাড় মাংস আপনার, আমার এখন সে অবস্থা পরিবর্তন হলেও কিন্তু পুরো হয় নাই এটা। এবং অনেকে মনে করে এটা বলতে শুধু আমাদের দেশে নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো 28টা রাজ্যে শারীরিক শাস্তি প্রচলিত আছে, অস্ট্রেলিয়া আছে, কাজে বিভিন্ন ধরন আছে। কাজে এগুলা আমরা আবার হঠাৎ করে অতি উৎসাহিত হয়ে মনে করি আমার দেশের মধ্যে দুনিয়ার যত ঝামেলা, তা না, এটা একটা আন্তর্জাতিক রূপ আছে। এখন এর সাথে একটা আরেকটা জিনিস আসছে যেটা সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম বিশেষ করে নারীদের, তারপরে হলো আপনার শিশুদের, এই যে জিনিসগুলো আছে। তারপরে এবারের আন্দোলনে আমাদের যে অভিজ্ঞতা, আমি এখানে চলে যাব, সেটা হলো শিশু। আন্তর্জাতিকভাবে 18 বছর শিশু হলেও আমরা এইটা দেখেছি আমাদের এখানে আমরা আসলে এটাকে 18 বছর শিশু মনে করছি না। ফলে কি হচ্ছে, ওই যে রিমান্ডে নেওয়ার সময় আমরা যে বিবৃতিটা এগুলো দিলাম, টাইম টু টাইম অনলাইনে যে এগুলো করলাম, আমাদের প্রতিবাদগুলো যেটা ছিল সেটা যতটা না তথ্যীয় ততটা প্রয়োগিক দিকে ছিল না। এটা সরাসরি কথাটা নয়, আমরা মাঠে নেমে রাস্তায় নেমে কিছু করতে পারি, কিন্তু আমরা যেটা করেছি নীতিগতভাবে এবং প্রচলিত প্রাতিষ্ঠানিক কাঠামো মধ্যে থেকে আমরা কথা বলতে চেয়েছি। কিন্তু তরুণরা যেটা পারে কাঠামো ভেঙে ফেলে, আমরা এটা বলতে গেলে বুক কাঁপে। হ্যাঁ, যে কথাটা এসছে বেশ দেশে রাষ্ট্র মেরামত, রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র মেরামত করা যায়, এটা তো বোধ হয় কোরআন বাইবেল জাতীয় কিছু একটা জিনিস। কিন্তু এগুলো যদি পরিবর্তন করা যায় যে সময়ের সাথে সাথে, সেটা আমরা আনিয়ে। এখন আপনারা যেটা কথা বলছেন, এখানে আরেকটা কথা এসছে, শিক্ষা কমিশন কিন্তু হয় নাই আমার জানা, যদিও এটা নিয়ে বহু কথা হয়েছে। এখানে আমাদের কিছু কাছের লোক আছে, সেটা হলো আমারই একটু সিনিয়র, উনি দীর্ঘদিন ধরে আছেন আপনার এডুকেশন ওয়াচের সাথে আছেন, এবং ব্র্যাকে গণস্বাক্ষরতা সম্ভবত উনি এখন ওয়ার্কিং ডক্টর মঞ্জুর আহমেদ। হ্যাঁ, ওই যে প্রাথমিক শিক্ষার ব্যাপারে যে পরামর্শদাতা কমিটি আছে এই সরকারের থেকে, উনি ওখানে আছেন, ওনাকে বলে। এবং এই ক্ষেত্রে আমরা ফরিদা, তারপরে রাশিদা চৌধুরী, তারপরে এবং ব্যক্তিগতভাবে আপনার বললে আমি চেষ্টা করতে পারি ব্র্যাক ইউনিভার্সিটি বেসি বা এদেরকেও ইনভলভ করা যায়।
তাহলে তাদেরকে আমরা ইনভলভ করে আমরা কতটুকু বলতে পারি, কতটুকু না বলতে পারি সেই জিনিসটা। এখন আমি আগে বলেছি শিক্ষা আইন বিশাল ব্যাপার। শিক্ষা আইন যেটা 17 বছরে হয়নি, সেটা আমি আপনি সুপারিতে কালকে হয়ে যাবে এটা আমি মনে করি না, আমার অভিজ্ঞতা মোটেও করে না। কিন্তু চাকরিবিধির ব্যাপারটা অর্থাৎ সার্ভিস কন্ডিশনের মধ্যে এটা ঢোকানো যেতে পারে এবং উইথ দি পার্টিসিপেশন অফ দি প্যারেন্টস। অভিভাবকদের আমাদের এখানে পিটিএ আছে, আপনারা জানেন, প্রাইমারি কি জানেন, প্যারেন্টস টিচার অ্যাসোসিয়েশন। এটা কিছুটা সক্রিয় আছে প্রাথমিক শিক্ষা, সেকেন্ডারিতে এটা সেরকম সক্রিয় না, তবু আছে আইনটা আছে, নিয়মটা আছে। এখন এই পিটিএ এর ব্যাপারটাকে সক্রিয় করা, বাস্তবসম্মত করা, এবং আরেকটু আমি জোর দিয়ে বলবো, আমি অন্যান্য দেশের অভিজ্ঞতাকে টেনে নিই এবং এবারে করোনার অভিজ্ঞতাকে টেনে নিই, সেটা হলো অভিভাবকদের, বিশেষ করে মা অভিভাবকদেরকে তাদের ভূমিকাটাকে বেশি গুরুত্ব দিয়ে, কারণ দেখা গেছে করোনার মধ্যে দিয়ে আমরা বাড়িতে বাড়িতে নতুন শিক্ষকের অবস্থান তৈরি হয়েছে। মায়েরা ছেলে মেয়েদেরকে লাইনে রাখার জন্য তারাই কি পড়ে ছেলেটা স্কুলে, এটা উনি বেশি করে জানতে আগ্রহী হয়েছেন। এবং হোম স্কুলিং বিভিন্ন পৃথিবীর বহু দেশে এটা কিন্তু হয়েছে। তার মধ্যে আবার কারা ঢুকছে, এটা আবার প্রাইভেট টিউশনই বলতে পারেন, আরেক ফর্মে চলে আসছে। সেটা কি, রিটায়ার্ড টিচার এলাকার মধ্যে যারা আছে, বাড়িতে বাড়িতে মায়েরা বিভিন্ন জায়গায় হোম স্কুলের মধ্যে নিয়ে আসে। এখন এই আঙ্গিকে আমি মনে করি এটা করা দরকার। ও আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা, এখানে শিশু আইনের আমরা যেটা একদম প্রথমে 1 নম্বরে যেটা আছে, এখানে সাইবার ক্রাইমটাকে ইনক্লুড করা একেবারে অপরিহার্য হয়ে পড়েছে বলে আমি মনে করি। বুঝতে পেরেছেন, সাইবার ক্রাইমটা এখানে, এবং মেয়ে শিক্ষার্থী, তারপরে সাইবার ক্রাইম, তারপরে হলো ওই যে স্কুলে রাস্তাঘাটে এই যে উত্তপ্ত করা, টিজিং, এই যে জিনিসগুলো, এখানে সচেতনতার দিকটা আছে। হ্যাঁ, সচেতনতার দিকটা আছে। আরেকটা হলো যে এটা বিধিবদ্ধভাবে এইটাকে নিয়ে আসা দরকার আছে। তো আমি এই করতে এটুকু। আর আমি তো কমিটির ব্যাপারে বললাম, আমরা যদি একটা কি করতে চাই সুনির্দিষ্টভাবে বলি, তাহলে ডক্টর মঞ্জুরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। এবং এখানে আরেকজনের কথা আপনারা বলছেনই না, ব্যারিস্টার সারা হোসেন, তারও একটা অবস্থান আছে। হ্যাঁ, এবং যারা আজকে এই যে পরিবর্তনের সূচনাকারী, পরবর্তীতে কার কি অবস্থা সেটা ভিন্ন, কিন্তু এই উদ্যোক্তা এবং এই গণ অভ্যুত্থানের সূচনাকারীর মধ্যে উনিও আছেন। কাজে আমরা ঘর থেকেও শুরু করতে পারি। আমার মনে হয় ব্যারিস্টার সারা হোসেনকেও এখানে আমরা অন্তর্ভুক্ত করি। ধন্যবাদ স্যার। তাহলে হচ্ছে আমাদের যেটা ছিল